নিঃশ্বাস দূরে তুই পর্ব ১৭ ও ১৮। আজ শুক্রবার, ছুটির দিনের আরশাদ সাফায়েতের। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। শায়রার ঘরের খাটের উপর তখন যেন রঙের মেলা বসেছে। আরিশা আর নুসরাত অনেক আগেই নিজেদের শাড়ি পরে রেডি হয়ে গেছে। আরিশা পরেছে একটা বাসন্তী রঙের সুতি শাড়ি আর নুসরাত পরেছে হালকা নীল রঙের একটা জামদানি। দুজনকে দেখতে বেশ মিষ্টি লাগছে। শায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল শাড়ির কুচি ঠিক করতে করতে পেছনে তাকাল। খাটের এক কোণে আনভিয়া চুপচাপ বসে আছে। ওর অনলাইন থেকে অর্ডার করা শাড়িটা গতকালই ডেলিভারি এসেছে। শায়রা আনভিয়ার দিকে তাকিয়ে চোখ কপালে তুলে বলল, কিরে দোস্ত, বিকেল হয়ে গেল, আরিশা আর নুসরাত তো সেজেগুজে রেডি, তুই এখনও শাড়িটা হাতে নিয়ে এভাবেই বসে থাকবি নাকি? আমাদের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কি ভুলে গেলি? আনভিয়া শায়রার দিকে তাকিয়ে একটু মলিন হাসল। আসলে ওর নিজের কেনা শাড়িটার দিকে তাকালেই ওর বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। ও শায়রার দিকে তাকিয়ে বলল, আসলে শায়রা, আমি তো কখনো ওভাবে শাড়ি পরি না, মাঝে মাঝে পরি। তোরা পরছিস ঠিক আছে, আমি কি শাড়ি না পরে একটা ভালো থ্রি পিস পরে নেব? একদম না। নুসরাত ওপাশ থেকে এসে আনভিয়ার হাত ধরে টেনে তুলল। আনভিয়া আপু, আজ কিন্তু ফাঁকি দেওয়া চলবে না, তোমার শাড়ি জলদি পরে নাও। আর কোনো উপায় না দেখে আনভিয়া ওর নিজের পছন্দের শাড়িটা নিয়ে চেঞ্জিং রুমে গেল। ও নিজেই অনলাইন থেকে বেছে বেছে একটা নিখুঁত কালো রঙের ঢাকাই জামদানি অর্ডার করেছিল, যার পাড়টা ছিল কুচকুচে লাল সুতোর কাজ করা। মিনিট ১৫ পর আনভিয়া যখন রুম থেকে বের হয়ে এলো, পুরো ঘরের ভেতর যেন একটা নীরবতা নেমে এলো। শায়রা, নুসরাত আর আরিশা তিনজনই হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। কালো শাড়ির সাথে আনভিয়া লম্বা চুলগুলো খোলাই রেখেছে, আর কপালে পড়েছে একটা ছোট্ট চাঁদ আকারের কালো টিক। আনভিয়াকে দেখতে ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো ডানা কাটা পরি লাগছে। শায়রা এক ছুটে এসে আনভিয়াকে জড়িয়ে ধরে বলল, মাশাল্লাহ দোস্ত, তোকে যে এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। চল চল, আমাদের এবার জলদি বাইরে বেরোই, আজকে শাড়ি পরে ঘুরতে দারুণ মজা হবে। চারজন মিলে বেশ হইচই করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। কিন্তু চারজন মিলে যখনই দরজার দিকে এগোতে যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমে ওনাদের পথ আগলে দাঁড়ালেন রেহানা ইসলাম। তিনি রান্নাঘর থেকে বের হয়ে আনভিয়াদের সাজগোজ আর বাইরে যাওয়ার তোড়জোড় দেখে কড়া গলায় বললেন, একদম না, তোমরা এই শাড়ি পরে এখন বাইরে কোথায় ঘুরতে যাবে? আকাশ যেরকম মেঘলা করে আছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। এই শাড়ি পরে তোমরা কাদার মধ্যে নামবে নাকি? তার চেয়ে সবাই ঘরে বস, আমি গরম গরম খিচুড়ি রান্না করছি। রেহানা ইসলামের এই কড়া নিষেধাজ্ঞা শুনে চারজনের এতদিনের সুন্দর প্ল্যানটা এক নিমেষে মাটি হয়ে যাওয়ার উপক্রম হল। শায়রা, নুসরাত আর আরিশার মুখ চুন হয়ে গেল। আনভিয়াও মল খারাপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সিঁড়ির গোড়া থেকে গম্ভীর কিন্তু শান্ত গলায় আরশাদ বলে উঠল, খিচুড়ি তো রাতেও খাওয়া যাবে খালামণি, এখন বিকেলবেলাটা যখন ওরা প্ল্যান করেছে, একটু ঘুরে আসুক না। আরশাদের কথা শুনে রেহানা ইসলাম একটু নরম হলেন। আরশাদের কথা সহজে ফেলতে পারেন না। তাও তিনি একটু চিন্তা নিয়ে বললেন, আরে আরশাদ, বাইরে তো মেঘ করেছে, বৃষ্টি নামলে এরা শাড়ি সামলে ঘুরবে কি করে? হঠাৎ সাফায়েত পিছন থেকে এসে, মায়ের মনে এই দ্বিধা দেখেই সাফায়েত চট করে আরশাদ ভাইয়ার দিকে তাকিয়ে ওনাদের ঘুরতে যাওয়ার একটা মোক্ষম বাহানা বানিয়ে ফেলল। সাফায়েত একগাল হেসে ওনার মায়ের কাঁধে হাত রেখে বলল, আরে আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, আরশাদ ভাইয়া আসলে এমনি এমনি ওদের ঘোরানোর কথা বলছে না। ওনার একটা বিজনেস ক্লায়েন্টের সাথে আজ বিকেলে দেখা করার কথা আছে, আর ওই ক্লায়েন্টের অফিসটা হলো একটা চমৎকার ওপেন এয়ার রেস্টুরেন্টে। ভাইয়া ভাবল ওনার কাজটাও হয়ে যাবে, আর সাথে ওনাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটাও সফল হবে। বৃষ্টি এলে তো আমাদের গাড়ি আছেই, কোনো সমস্যা হবে না। সাফায়েত এমন নিখুঁতভাবে বাহানাটা দিল যেন মনে হলো তারা চারজন ঘোরাতে নয়, বরং আরশাদের অফিসের জরুরি কাজের জন্যই বাইরে যাচ্ছে। আরশাদ সাফায়েতের এই তাৎক্ষণিক বুদ্ধি আর বাহানা শুনে মনে মনে হাসল, কিন্তু মুখে সেই চিরচেনা গাম্ভীর্য বজায় রেখে খালামণির দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন সাফায়েত যা বলছে সব সত্যি। ছেলের মুখে আর বড় ভাগনা আরশাদের আশ্বাসে রেহানা ইসলাম আর না করতে পারলেন না। তিনি হেসে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা যখন আরশাদের কাজের জন্য ওদের প্ল্যানটা রাখতে চাইছিস, তাহলে যা, তবে বেশি দেরি করিস না, সন্ধে নামার আগেই ফিরে আসিস। ইয়েস, থ্যাংক ইউ আম্মু, শায়রা চিৎকার করে উঠল। ওনাদের ভেস্তে যাওয়া প্ল্যানটা যে এভাবে সফল হবে তারা ভাবতেই পারেনি।
সবাই যখন গাড়ির দিকে যাওয়ার জন্য দরজার দিকে এগোচ্ছে, আনভিয়া তখন আর চোখে একবার আরশাদের দিকে তাকালো। ও খুব ভালো করেই জানে আরশাদের মতো মানুষ ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য এভাবে সবাইকে সাথে নিয়ে যাওয়ার বাহানা দেবে না। আনভিয়ার মনের ভেতর খটকা লাগল। তাহলে কি আরশাদ শুধু ওনাদের, নাকি বিশেষ করে ওনাকেই শাড়ি পরা অবস্থায় বাইরে নিয়ে যাওয়ার জন্য এই বাহানাটাকে সায় দিল? গাড়ির লক খোলার শব্দ হতেই আনভিয়ার হুঁশ ফিরল। আনভিয়া দৌড়ে ওদের পিছনে গেল। চারজন এই ঘুরতে যাওয়ার প্ল্যানে এবার যুক্ত হল আরশাদ আর সাফায়েত। ব্ল্যাক মার্সিটি রঙের বড় গাড়িটায় সবাই গিয়ে বসল। ড্রাইভিং সিটে বসল সাফায়েত, আর ওনার পাশের সিটে গম্ভীর মুখে গিয়ে বসল আরশাদ। পেছনের সিটে চারজন, শায়রা, আরিশা, নুসরাত আর আনভিয়া একদম গাদাগাদি করে বসল। গাড়ি স্টার্ট হতেই জানলার কাঁচ ভেদ করে বাইরের ঠান্ডা হাওয়া এসে ওদের মুখে লাগছিল। বাইরে তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। গাড়ি কিছুটা পথ যাওয়ার পর সাফায়েত হঠাৎ লুকিং গ্লাসে পেছনের সিটের দিকে তাকিয়ে চোখ টিপল। সে বেশ রসিয়ে রসিয়ে বলল, আচ্ছা, তোরা যে এই সুন্দর আবহাওয়া আর ঝুম বৃষ্টির মধ্যে শাড়ি পরে ঘুরতে যাচ্ছিস, ব্যাকগ্রাউন্ডে একটা দারুণ গান না হলে কি জমবে? নুসরাত মুখ বাঁকিয়ে বলল, তো গাড়িতে মিউজিক প্লেয়ারটা অন করো না, কে বারণ করেছে? আরে ধুর, মিউজিক প্লেয়ারের গান শুনে কি আর এই লাইভ ফিল পাওয়া যায়? সাফায়েত একগাল হেসে আরশাদের দিকে ইশারা করে বলল, তোরা কি জানিস আমাদের এই আরশাদ ভাইয়া কিন্তু ওনার এই গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে লুকিয়ে মারাত্মক সুন্দর গান গাইতে পারে। ওনার গলা যে কতটা জোস তোরা কল্পনাই করতে পারবি না। কি? শায়রা চিৎকার করে উঠল। শায়রা অবাক হয়ে বলল, আরশাদ ভাইয়া গান গাইতে পারে? আমি তো কখনো শুনিনি। সাফায়েত বলল, শুনবি কি করে? ওনার এই রাজকীয় গলা তো সবার ভাগ্যে জোটে না। সাফায়েতের এই কথা শোনার পর পেছনের সিট থেকে শায়রা, আরিশা আর নুসরাত একসাথে আরশাদকে জোর করতে শুরু করল। শায়রা বলল, ভাইয়া প্লিজ আজকে এই বৃষ্টির দিনে একটা গান শুনিয়ে দাও না প্লিজ। আরিশাও সুর মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আজকে না শুনলে কিন্তু গাড়ি থেকে নামব না। আরশাদ বরাবরের মতোই শান্ত আর গম্ভীর রইল। আরশাদ মৃদু ধমকের সুরে সাফায়েতকে বলল, সাফায়েত, ড্রাইভ করার সময় ফালতু বকবক করিস না তো। ওনার এই গম্ভীর জবাবে শায়রা আর বাকিদের মুখটা একটু দমে গেল। ওরা বুঝল আরশাদ ভাইয়াকে জোর করে গান গাওয়ানো অসম্ভব। গাড়ির ভেতর যখন একটা নীরবতা নেমে এসেছে, ঠিক তখনই পেছনের সিটের এক কোণ থেকে খুব মৃদু আর মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে এলো। আনভিয়া এতক্ষণ চুপচাপ জানলার বাইরে তাকিয়েছিল। সে এবার আরশাদের দিকে তাকিয়ে একটু দ্বিধা নিয়ে কিন্তু স্পষ্ট গলায় বলে উঠল, আরশাদ ভাইয়া, আপনার গান শুনতে চাই আমি। আনভিয়ার মুখ থেকে আরশাদ ভাইয়া আপনার গান শুনতে চাই কথাটা বের হওয়া মাত্রই পুরো গাড়ির পরিবেশ যেন থমকে গেল। আরশাদের অবচেতন মন যেন এই একটা অনুরোধেরই অপেক্ষা করছিল। শায়রা, নুসরাত আর আরিশা আনভিয়ার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। ওরা ভাবতেই পারেনি যে আনভিয়া নিজে থেকে আরশাদকে গান গাওয়ার অনুরোধ করবে। আরশাদ সামনের আয়না দিয়ে একবার পেছনের সিটে বসা কালো শাড়ি পরা আনভিয়ার দিকে তাকালো। ওনার সেই গভীর চোখের চাউনি দেখে আনভিয়ার লজ্জায় চট করে চোখ নামিয়ে নিল। এবার আরশাদ আর না বুঝতে পারল না। সে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকালো। বাইরে তখন বৃষ্টির বেগ বাড়ছে। আরশাদ ওনার সেই ভারী, মেলোডিয়াস আর মায়াবী গলায় আলতো করে সুর তুলল, পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে। পাগলামি বলে থাকে লোকজনে, তাও তোমাকে খুঁজি, অল্প আলোতে রোজই। ইচ্ছে তোমার বুঝি কে জানে। কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী। হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমার আমার। আরশাদের কণ্ঠে সেই জাদুকরী টান আর গানের প্রতিটা শব্দ যেন তীরের মতো গিয়ে সরাসরি আনভিয়ার বুকের ভেতর বিঁধল। আরশাদ যখন গাইছিল, তাও তোমাকে খুঁজি, অল্প আলোতে রোজই। ইচ্ছে তোমার বুঝি কে জানে, তখন ওনার গলার ভেতরের আকুলতা আর কষ্টটা যেন স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। গাড়ির বাকি সবাই মন্ত্রমুগ্ধের মতো ওনার গান শুনছিল, আর আনভিয়া তখন চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছে। আরশাদের এক একটা লাইন আনভিয়ার মনের ভেতর কেমন যেন ওলট পালট করে দিয়েছে। আরশাদের জাদুকরী গলার সেই মিষ্টি গানটা শেষ হতে হতেই সাফায়েত গাড়িটা নিয়ে এসে একদমই ওপেন এয়ার রেস্টুরেন্টটার সামনে ব্রেক করল। গাড়ি থামতেই শায়রা, আরিশা আর নুসরাত যেন মন্ত্রমুগ্ধের মতো অবস্থা থেকে বাস্তবে ফিরে এলো। শায়রা 2 হাত জোর করে বলল, উফ ভাইয়া, তোমার গলায় যে এত জাদু আছে, আজকে না শুনলে তো জানাই হতো না, জাস্ট অসাধারণ। ওদিকে আনভিয়া তখনও চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছে। আরশাদের এক একটা লাইন আনভিয়ার মনের ভেতর কেমন যেন ওলট পালট করে দিয়েছে।
রেস্টুরেন্টটা ছিল সত্যিই দারুণ সুন্দর। চারিদিকে বড় বড় কাঁচের দেওয়াল আর ছাদের অংশটা খোলা আকাশমুখী, যেখানে চমৎকার সব গাছপালার নিয়ন লাইট দিয়ে সাজানো। বৃষ্টি একটু কমে এসে এখন একদম হালকা গুড়ি গুড়ি বাতাস বইছে। সাফায়েত গাড়ি থেকে নেমে আরশাদের দিকে তাকিয়ে চোখ টিপে ফিসফিস করে বলল, ভাইয়া, আপনি সত্যি সত্যি ক্লায়েন্টের সাথে দেখা করতে আসছো? হ্যাঁ, এসছে। তাহলে যে আমি বাহানা দিচ্ছিলাম এ কথাটা সত্যি? আরশাদ বাম চোখ টিপ দিল। সাফায়েত বুঝে গেল। আমরা ততক্ষণে ওই মাঝখানের বড় টেবিলটা বুক করে বসছি। আরশাদ গম্ভীর মুখে মাথা নেড়ে ক্লায়েন্টের টেবিলের দিকে এগিয়ে গেল। ওদিকে সাফায়েত 4 জন নিয়ে রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর আর ভিউ পাওয়া যায় এমন একটা বড় টেবিলে গিয়ে বসল। টেবিলে বসতেই সায়রা আর আরিশা মেনু কার্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নুসরাত জানলার বাইরের চমৎকার পরিবেশ দেখে বলল, জায়গাটা কিন্তু দারুণ। সাফায়েত ভাইয়া আর আরশাদ ভাইয়ার ক্লায়েন্টের জন্যেই আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় আসতে পারলাম। সাফায়েত নুসরাতের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলল, অবশেষে ঝগড়া বাদ দিয়ে ভালোভাবে কথা বললে। সাফায়েতের এই কথার ইঙ্গিতে নুসরাত মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকাল। ওদিকে আনভিয়া একদম চুপচাপ বসেছিল। আনভিয়ার চোখ বারবার রেস্টুরেন্টের ওই কোণার টেবিলটার দিকে চলে যাচ্ছিল, যেখানে আরশাদ ওনার ক্লায়েন্টের সাথে খুব সিরিয়াসলি ফাইলপত্র নিয়ে কথা বলছে। কালো পাঞ্জাবিতে আরশাদকে আজ অন্যরকম আকর্ষক লাগছিল। খানিকক্ষণ পর আরশাদের মিটিং শেষ হল। সে ফাইলগুলো গুছিয়ে নিয়ে ধীর পায়ে আনভিয়াদের বসার টেবিলটার দিকে এগিয়ে এলো। আরশাদকে আসতে দেখে সাফায়েত চট করে পাশের চেয়ারটা খালি করে দিয়ে বলল, ভাইয়া, এখানে বস। আরশাদ বসতেই একদম আনভিয়ার সামনাসামনি হল। শাড়ি পরা অবস্থায় আনভিয়াকে এত কাছ থেকে দেখে আরশাদের বুকের ভেতর ব্যাকুলতাটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই ওয়েটার এসে টেবিলে ধোঁয়া ওঠা গরম কফি আর ক্রিস্পি স্ন্যাক্স সাজিয়ে দিয়ে গেল। বৃষ্টির এই চমৎকার সন্ধ্যায় আলো আঁধারির মাঝে আরশাদ কফির কাপে চুমুক দিল। আরশাদের গভীর চোখ দুটো সোজা গিয়ে ঠেকল আনভিয়ার মুখের ওপর। আরশাদের চোখের সেই শান্ত অথচ তীব্র চাউনি দেখে আনভিয়া কফির কাপটা হাতে নিয়েও কেমন যেন কেঁপে উঠল। আনভিয়ার মনে হল আরশাদ যেন চোখের ভাষা দিয়ে আনভিয়াকে কিছু একটা বলতে চাইছে, যাও মুখে বলতে পারছে না।